নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। বাংলার কুরুক্ষেত্র নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। 26-এর ভোটে আরো এক নজিরবিহীন ঘটনা। এবার প্রিসাইডিং অফিসার করা যাবে অধ্যাপকদের। কমিশনের সিদ্ধান্তে শিলমোহর ডিভিশন বেঞ্চের, সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে কাটাছেঁড়ায় সমস্যা বলে মন্তব্য। শুনানিতে মন্তব্য বিচারপতি শম্পা সরকারের। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, কিরকম পর্যবেক্ষণ ছিল আদালতে? দেখো, মামলা দীর্ঘ শুনানি হয়েছে। যেহেতু এমন একটা ল পয়েন্ট তোলা হয়েছে যে ল পয়েন্টের আরো বিস্তারিত শুনানির প্রয়োজন, হলফনামা এক্সচেঞ্জের প্রয়োজন, তাই মামলাটা ফের 6 সপ্তাহ পর শুনানির জন্য আসবে। কিন্তু ইমিডিয়েট রিলিফ, কারণ 23শে এপ্রিল প্রথম দফার ভোট 152 বিধানসভা কেন্দ্রে, আর 29শে এপ্রিল ভোট রয়েছে 142 কেন্দ্রে। এই অবস্থায় একাধিক প্রিজাইডিং অফিসার, সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল যে কমিশনের সিদ্ধান্ত ভুল, অর্থাৎ প্রিজাইডিং অফিসার করা যাবে না কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের, এই নির্দেশকে চ্যালেঞ্জ করে গতকালই কমিশন ডিভিশন বেঞ্চে যায় এবং জরুরি মামলা দায়ের করে তারা, এবং সেই মামলায় আজকে তারা স্থগিতাদেশ জোগাড় করে নিল ডিভিশন বেঞ্চ থেকে। বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশের ওপর স্টে লাগিয়ে দিল, অর্থাৎ স্থগিতাদেশ দিয়ে দিল, অর্থাৎ একক বেঞ্চের নির্দেশ আর কার্যকর হবে না। এর অর্থ যা ছিল কমিশনের বিজ্ঞপ্তি বা তাদের যে নির্দেশিকা সেটাই বহাল থাকলো, এবং জেলা ভিত্তিক কমিশনের হিসেব ছিল প্রায় 100 জনের কাছাকাছি জেলাতে প্রায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব এবার সামলাবেন। প্রিজাইডিং অফিসার হবেন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা, এবং সেই সিদ্ধান্তটা রইল। এক্ষেত্রে আরো একটা বিষয়, যে অনেকেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ আসার পর তারা কিন্তু কাজে মানে ট্রেনিং যেটা হয়েছিল প্রিজাইডিং অফিসারের জন্য সেখানে তারা যোগ দেননি, সেই কারণে তাদের শোকজ করা হয়েছিল, এবং এই শোকজ করার জন্য সেটাও মামলাতে উত্থাপিত বিষয়টি সামনে এসেছিল। সেক্ষেত্রে কমিশন আজ জানিয়েছে, তারা বেসরকারিভাবে বা আদালতের মাধ্যমেও জানিয়েছে যে যারা প্রশিক্ষণ নেননি তাদের কাল থেকে ফের প্রশিক্ষণের ব্যবস্থা করছে এই কলেজ বিশ্ববিদ্যালয় প্রফেসরদের নির্বাচন কমিশন। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গ্রুপ এ ক্যাডারের বা ক্যাটাগরির অফিসার হিসেবে বিলং করেন এই প্রিজাইডিং এই কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা অ্যাসোসিয়েট প্রফেসররা। রূপা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন অ্যাসোসিয়েট প্রফেসর। তাদের যে অফিসারগত যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক কখনোই প্রিজাইডিং অফিসারের সমতুল্য হয় না। তারা ইলেকশনে কাজ করতে পারেন, কিন্তু সেটা তার থেকে তুলনায় উঁচু পদে, এবং সেই পদে না দিয়ে তাদের যেভাবে প্রিজাইডিং অফিসারে ভোটের দিন পোলিং স্টেশনের মধ্যে ডিউটি দেওয়া হয়েছে, এটাই ছিল মূল বিষয় এই মামলার বিবেচ্য। এবং এক্ষেত্রে 2010 সালের কমিশনের যে সার্কুলার ছিল, সেই সার্কুলারকেই হাতিয়ার করেছিলেন প্রফেসররা, এবং সেই সার্কুলারকে মাথায় রেখেই কমিশনকে নথি দেখাতে বলা হয়েছিল কোন বিশেষ পরিস্থিতিতে কমিশন সিদ্ধান্ত নিল প্রিজাইডিং অফিসার হবেন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। কোনো বৈধ নথি দেখাতে পারেননি কমিশন একক বেঞ্চের সামনে, এবং তাই ওই সিদ্ধান্ত বাতিল করেছিল। এবং দুজনের জন্য, প্রথমত রূপা বন্দ্যোপাধ্যায় মামলাকারীর জন্য নির্দেশ থাকলো, তার একটা বড় ইম্প্যাক্ট ছিল, কারণ নির্দেশ যখন একবার বাতিল হয়েছে সেক্ষেত্রে সমস্যায় পড়েছিল নির্বাচন কমিশন, কারণ একাধিক প্রফেসর যারা রয়েছেন তারা কিন্তু ট্রেনিংয়ে যোগ দেননি। কাজী তাদের যে গুনতি রয়েছে, প্রায় 90,000 প্রিজাইডিং অফিসার তারা যে প্রস্তুত রেখেছে এই ভোটের জন্য 2 দফায়, সেক্ষেত্রে তাদের কর্মী সংকট হচ্ছে। এই কর্মী সংকট নিয়ে সিঙ্গেল বেঞ্চের অবজারভেশন ছিল, তাহলে কিসের এত ঢাকঢোল পিটিয়ে নির্ঘণ্ট তৈরি করা, সেটা একক বেঞ্চ বলেছিল। কিন্তু ডিভিশন বেঞ্চ আজ শম্পা সরকার বলল যে একেবারে ভোটের দোরগোড়া এবং সাংবিধানিক একটা দায়িত্ব, যেটা সংবিধানের 324 নম্বর ধারার প্রয়োগ করে, যে ক্ষমতার প্রয়োগ করে এই ভোট প্রক্রিয়া সঞ্চালনা করছে নির্বাচন কমিশন, এবং এই দায়বদ্ধতার মাঝে যদি এই রকম অবস্থায় যদি এই প্রিজাইডিং অফিসার নিয়ে সিদ্ধান্ত খারিজ করা হয় বা সিঙ্গেল বেঞ্চ যেরকম নির্দেশ দিয়ে সেটাকে বহাল রাখতে হয়, তাহলে এই পুরো পরিস্থিতিটা তার একটা প্রভাব পড়বে এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। যদিও বিচারপতি বলেছেন ক্যাওটিক সিচুয়েশন তৈরি হবে। তাই সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর আপাতত স্টে দিচ্ছে ডিভিশন বেঞ্চ, এবং 6 সপ্তাহ পর ফের এই মামলাটা শুনানির জন্য আসবে, এবং আপিল মামলায় এক্ষেত্রে পেপার বুক তৈরি হবে, আপিল শুনানি হবে 6 সপ্তাহ পরে। দরকার হচ্ছে 23শে এপ্রিল, 29শে এপ্রিল গুরুত্বপূর্ণ। এই প্রিজাইডিং অফিসারে যে মৌলিক প্রশ্ন তুলেছেন, সেই মৌলিক প্রশ্নের প্রাথমিক তারা সুবিধা পেয়েছিলেন একক বেঞ্চে, কিন্তু ডিভিশন বেঞ্চে তারা ধাক্কা খেলেন। সেই সব দিক মিলিয়ে কমিশনের সিদ্ধান্ত যেভাবে সিলমোহর পেল তা নজিরবিহীন হতে যাচ্ছে। এবারের ভোটে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা, যা সাম্প্রতিক সময় হয়নি। বেশ, ধন্যবাদ অর্ণব।
ভোটের দুদিন আগেও ভোটার তালিকায় নাম। ট্রাইব্যুনাল নিয়ে বৃহস্পতিবার নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সংবিধানের 142 নম্বর ধারা প্রয়োগ করে শীর্ষ আদালতের নির্দেশ। ভোটের দুদিন আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র পেলেও ভোট দেওয়া যাবে। 21 এপ্রিল ছাড়পত্র পেলে 23 এপ্রিল প্রথম দফায় ভোট দেওয়া যাবে। 27 এপ্রিল পেলে 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট দেওয়া যাবে। 20 ফেব্রুয়ারি কমিশনের কাজে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। জানিয়ে দেয় এসআইআর এর কাজ করবে বিচার বিভাগ। কারা ভোট দিতে পারবেন, কারা পারবেন না, এই কাজ নির্বাচন কমিশনের, কিন্তু সুপ্রিম নির্দেশে এই কাজ শুরু করে বিচার বিভাগ। দেশের শীর্ষ আদালত নির্দেশ দেয় পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ করবে বিচার বিভাগ। তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। বিচারকদের নির্দেশকে সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। এখানেই শেষ নয়, বিচারাধীনদের তালিকা থেকে যাদের নাম বাদ তাদের বিচারেও ট্রাইব্যুনাল, যেখানে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। গত 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. There are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted. একজন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করছেন, এটা বেনজির ঘটনা। এবার ভোটের আগে সেটাও দেখা গেছে। এ রাজ্যে আগেও এসআইআর হয়েছে, কিন্তু তখন বিধানসভা ভোট ছিল না। বিধানসভা ভোট হয়েছিল 2001-এ, এসআইআর হয়েছিল 2002-এ। এবার 2026-এ একই সঙ্গে বিধানসভা ভোট এবং এসআইআর। এবার বাংলায় 2 দফায় ভোট। এবারই রাজ্যের সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 152 আসনের জন্য প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ প্রায় 2,40,000 কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ভোটের ময়দানে নামবেন। 2024-এর লোকসভায় ভোট হয় 7 দফায়, সেবার কেন্দ্রীয় বাহিনী ছিল 920 কোম্পানি। 2021-এর বিধানসভা ভোট হয় 8 দফায়, সেবার কেন্দ্রীয় বাহিনী ছিল প্রায় 1000 কোম্পানি। নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ।